স্টুডেন্টস আজকে যেটা পড়াতে চলেছে সেটা হচ্ছে ইন্টারফারেন্স অফ ওয়েভ, কোহেরেন্ট সোর্সেস এবং প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি হয়ে থাকে, তিনটে জিনিসকে আজকে মানে ব্রিফলি ডিসকাস করব। তো ইন্টারফারেন্স কথার অর্থ হচ্ছে কি? ইন্টারফারেন্স কথার অর্থ হচ্ছে মিলন। ইন্টারফারেন্স কথার অর্থ হচ্ছে মিলন। তাহলে এখানটায় কাদের মিলন হতে চলেছে? ওয়েভস হবে। এদের ইন্টারফারেন্স অফ ওয়েভস। তো কাদের মিলন হতে চলেছে? ওয়েভদের মিলন হতে চলেছে। তো সাপোজ আমি একটা ধরে নিলাম, একটা স্ট্রিং ধরলাম। তো এই স্ট্রিং এর এক সাইডে একজন ধরেছে, আরেক সাইডে আরেকজন ধরেছে। ক্লিয়ার? তো দুজন দু সাইড থেকে ধরে কি করতে শুরু করেছে? ওয়েভ সৃষ্টি করছে। তো এ পাশ থেকে ধরে ওয়েভ সৃষ্টি করছে। ক্লিয়ার আছে? তো দুজন কি করেছে? দু সাইড থেকে ওয়েভ সৃষ্টি করছে। ক্লিয়ার? তো ওয়েভ সৃষ্টি করেছে। তাহলে ওয়েভ সৃষ্টি করতে ওই ওয়েভ, এই ব্যক্তি, এটা ধরো সাপোজ এ ব্যক্তি, এখানে ধরো সাপোজ বি ব্যক্তি রয়েছে। তো এ ব্যক্তি যে ওয়েভ সৃষ্টি করেছে তার মোশন হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে এবং ওই ওয়েভের ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত? y1। আর বি ব্যক্তি যে ওয়েভ সৃষ্টি করেছে ওই ব্যক্তির ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত? না y2। তাহলে দুটো ওয়েভ যখন একটা স্ট্রিং এর উপর সৃষ্টি হচ্ছে, তো স্ট্রিং এর উপর কোনো না কোনো বিন্দুতে ওই দুটো ওয়েভ তো মিলিত হবে। তাহলে ওই বিন্দুটাকে আমরা কি বলবো? ওই জায়গাটায় কিসের সৃষ্টি হবে? না এখানে সৃষ্টি হবে ইন্টারফারেন্স। এখানে কিসের সৃষ্টি হবে? ইন্টারফারেন্স। আচ্ছা, সাপোজ আমি বললাম এই পি পয়েন্টে কিসের সৃষ্টি হলো? ইন্টারফারেন্সের সৃষ্টি হলো। তাহলে পি পয়েন্টে যখন ইন্টারফারেন্সের সৃষ্টি হলো, তখন এই পি পয়েন্টে দুটো ওয়েভ এসে মিলিত হয়েছে। তাহলে এই পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কত হবে? তাহলে পি পয়েন্টে যে ডিসপ্লেসমেন্ট হবে, পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা কি হবে? রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। তাহলে পি পয়েন্টের যে ডিসপ্লেসমেন্টটা হবে সেটাই নেট ডিসপ্লেসমেন্ট, যেটা এর দ্বারা এবং এর দ্বারা সৃষ্টি হয়েছে। তাহলে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট আমি এখন কি করে বার করব? না পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বার করার জন্য কে হাজির হলো? না প্রিন্সিপাল অফ সুপারপজিশন। সাপোজ ধরো পি পয়েন্টে একটা ওয়েভ এদিক থেকে এসেছে, যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত? যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 সেন্টিমিটার y1। আরেকটা ওয়েভ এদিক থেকে এসেছে, যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 3 সেন্টিমিটার। তো পি পয়েন্টে এখন রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হবে? রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হবে? না প্রিন্সিপাল অফ সুপারপজিশন এসে কি বলছে? না পি পয়েন্টে যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা হবে সেই ডিসপ্লেসমেন্টটা আমরা কিভাবে বার করব? না দুটো ওয়েভের ডিসপ্লেসমেন্টকে আমরা অ্যাড করব। কিভাবে অ্যাড করব? না ভেক্টরালি অ্যাড করব। তো ভেক্টরালি অ্যাড করার ফলে যে ডিসপ্লেসমেন্টটা আসবে সেটাই হবে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। সেটাই হবে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। তাহলে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট আমরা যদি বার করতে চাই তাহলে y net = কি হবে? না y net = সাপোজ ধরো এই ওয়েভের এদিক থেকে যে ওয়েভটা আছে, এই ওয়েভটা এখানে এই পি পয়েন্টে যখন উপরিপাত হয়েছে তখন ধরো এই y1 এর ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড। আর পি পয়েন্টে 3 সেন্টিমিটার যে y2 ডিসপ্লেসমেন্টটা আসতে আছে সেও পি পয়েন্টে কিভাবে উপরিপাত হয়েছে? না আপওয়ার্ড। তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত হতে চলেছে? 5 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার = 8 সেন্টিমিটার। ক্লিয়ার? যদি এই 3 সেন্টিমিটারটা যদি এদিক থেকে আসতো ডাউনওয়ার্ডে, তখন রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত? তো y net = 5 সেন্টিমিটার - 3 সেন্টিমিটার = 2 সেন্টিমিটার। আরে একটা ওয়েভ এদিক থেকে আসছে, একটা ওয়েভ এদিক থেকে আসছে, যখন উপরিপাত হচ্ছে এই ডাউনওয়ার্ড। ওয়েভটাকে ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। সাপোজ ধরো এই জায়গাটা কি হতেছিল? না একটা পি পয়েন্টে ধরো সাপোজ একটা ওয়েভ এসেছে এই, তো আপওয়ার্ডে যেতে চাইছে, আরেকটা ওয়েভ এসেছে সাপোজ এই, তো আরেকটা হচ্ছে একটা আপওয়ার্ডে, একটা হচ্ছে ডাউনওয়ার্ডে। তাহলে ধরো আপওয়ার্ডেরটা হচ্ছে 3 সেন্টিমিটার আর ডাউনওয়ার্ডটাও ধরো 3 সেন্টিমিটার। তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট এখানটায় কত হবে? 0। রেজাল্টেন্ট এই পি পয়েন্টে কত হবে? 0। কারণ রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট আমরা কি করে পাবো? y1 + y2। এটা কে ডিরাইভ করলো? না প্রিন্সিপাল অফ সুপারপজিশন। যে কোনো একটা বিন্দুতে যতগুলো ওয়েভ এসে পৌঁছাক না কেন, তো প্রত্যেকটা ওয়েভের ডিসপ্লেসমেন্ট আমরা নেব এবং তাদের ভেক্টরালি আমরা কি করব? অ্যাড করে দেব। তো রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এবং তার ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে যে গেইন করবে তার দিকে হবে। দেখো এখানে যেমন 2 সেন্টিমিটার যে দিকে হয়েছিল, উপরের দিকে হয়েছিল, তাহলে 2 সেন্টিমিটার উপরের দিকে তার ডিসপ্লেসমেন্ট হবে। এখানটায় কি হয়েছিল? না 8 সেন্টিমিটার হয়েছিল, তো 8 সেন্টিমিটার হলে আপওয়ার্ডে, তো আপওয়ার্ডে ডিসপ্লেসমেন্ট হবে। আর এখানটায় কি হবে? যে ওই পি পয়েন্টটার কোনো ডিসপ্লেসমেন্টই হবে না, যে জায়গাটা ছিল সেই জায়গাটাই থেকে যাবে। তো এখানটায় দুটো ওয়েভ দুদিক থেকে এসেছে,
এই ওয়েভটা এদিক থেকে এসেছে, এই ওয়েভটা এদিক থেকে এসেছে, তাহলে এই পি পয়েন্টে আমি রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কি করে বার করব? না দুটো ওয়েভের ডিসপ্লেসমেন্টকে আমরা কি করব? ভেক্টরালি অ্যাড করে দেব। এটাই হবে কি না ওই পি পয়েন্টের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। তো রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট বার করার জন্য সবথেকে সুন্দর পদ্ধতি হচ্ছে কি প্রিন্সিপাল অফ সুপারপজিশন, যেখানে একাধিক ওয়েভ অবস্থান করবে। একাধিক ওয়েভ যখনই অবস্থান করবে তখনই কি চলে আসবে? না রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট বার করার জন্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন। ক্লিয়ার? তো আমরা ইন্টারফারেন্স অফ ওয়েভ, তো এখানটা আমরা দেখতে পেলাম দুটো ওয়েভ যখন এসেছে এখানে ইন্টারফারেন্স হয়েছে, তো ইন্টারফারেন্স হওয়ার ফলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কিভাবে বার করব তার জন্য হেল্প নিলাম কার? না প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তো আমরা ইন্টারফারেন্স অফ ওয়েভ কে বোঝার চেষ্টা করব। তো ইন্টারফারেন্স অফ ওয়েভ কে বোঝার জন্য আমরা কি করলাম? না দুটো কোহেরেন্ট সোর্স আমরা নিলাম। যদি আমরা কোহেরেন্ট সোর্স আজকের টপিকস রেখেছি, তো কোহেরেন্ট সোর্সটা আমি প্রথমে ধরে নিলাম যে এরা কোহেরেন্ট সোর্স। কোহেরেন্ট সোর্স মানে কি? শুধুমাত্র আমি একটু আইডিয়া দিয়ে দিই। কোহেরেন্ট সোর্স, কোহেরেন্ট সোর্স বলতে আমরা কি বুঝি? না যে সোর্স থেকে নির্গত কি না সোর্স থেকে নির্গত ওয়েভের ওমেগা কি হবে? সেম হবে। তো ওমেগা সেম হওয়ার অর্থ হচ্ছে কি না ফ্রিকোয়েন্সি সেম হওয়া। ওমেগা সেম হওয়ার অর্থ হচ্ছে কি না ফ্রিকোয়েন্সি সেম হওয়া। ক্লিয়ার? তো আমরা সেই রকম সোর্সকে আমরা কি বলবো? কোহেরেন্ট সোর্সেস। সোর্সেস যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখবো? যে সকল সোর্স থেকে কি লিখবো? যে সকল সোর্স থেকে নির্গত ওয়েভের ওমেগা এবং ফ্রিকোয়েন্সি সেম, তাদেরকে আমরা বলবো কোহেরেন্ট সোর্সেস। আমরা ডিপলি এর কনসেপ্ট নেব। তো ইনিশিয়ালি আমরা এইটুকু জিনিস আমরা ধরছি। ক্লিয়ার? আমি মানলাম যে দুটো সোর্স, একটা S1 আরেকটা সোর্স আমি নিয়েছি S2। দুটো সোর্স নিয়েছি, দুটো সোর্স থেকে নির্গত ওয়েভের ইকুয়েশন হচ্ছে y1 a1 sin ওমেগা t kx। আরেকটা এই সোর্স থেকে নির্গত ওয়েভ ইকুয়েশন হচ্ছে y2 a2 sin ওমেগা t kx। ক্লিয়ার? তাহলে দুটো সোর্স থেকে নির্গত ওয়েভে ওমেগা কিন্তু আমরা কি রেখেছি? সেম। তবেই আমরা একে বলেছি কি কোহেরেন্ট সোর্সেস। তো আমি ধরে নিলাম দুটো সোর্সেস হচ্ছে আমার এখন কোহেরেন্ট সোর্সেস। তো কোহেরেন্ট সোর্স থেকে নির্গত ওয়েভ, সাপোজ এই ওয়েভ নির্গত হয়েছে, এই পি পয়েন্টে এসছে। S2 থেকে সিমিলারলি আরেকটা ওয়েভ পি পয়েন্টে এসে মিলিত হয়েছে। দুটো সোর্সই কোথায় এসে উপরিপাত হয়েছে? আর মিলন হওয়া, ইন্টারফারেন্স হয়েছে। তো দুটো সোর্স যে পয়েন্টে মিলিত হয়েছে সেই পয়েন্টে আমরা কি দেখব? যে ইন্টারফারেন্স করছে। আমি সাপোজ ধরলাম যে S1 সোর্স থেকে P সোর্সের পাথ কত? না পাথ কি না পাথ কত? না আমি মানলাম x1। S2 সোর্স থেকে P পয়েন্ট পর্যন্ত পাথ কত? না x2। কত? x2। তাহলে নির্দিষ্ট দূরত্বে আমরা P পয়েন্টটাকে S1 থেকে x1 দূরত্ব, মানে আমি একটা দূরত্বকে কি করেছি? ফিক্সড করে দিয়েছি। S1 থেকে P হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব। তাহলে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত কোনো পয়েন্টে যদি আমরা ইকুয়েশন লিখতে চাই যে এই P পয়েন্টের অসিলেশন কি হবে, না P পয়েন্টের অসিলেশন আমরা কি লিখবো? y1 a1 sin ওমেগা t kx1। কেন? না নির্দিষ্ট দূরত্বে এসে যদি আমি এই P পয়েন্টটাকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখবো? এই P পয়েন্টটা নির্দিষ্ট বিন্দুতে অসিলেট করছে, টু এন্ড ফ্রো মোশন করছে, SHM করছে। কারণ ওয়েভ দুটো বিষয়ের উপর নির্ভর করে, y ফাংশন অফ x এন্ড t, দুটো ভেরিয়েবলের উপর নির্ভর করে। যদি আমি এখানে কি কাকে কনস্ট্যান্ট রেখেছি? x কে কনস্ট্যান্ট রেখেছি। তাহলে x কে যদি আমি কনস্ট্যান্ট রেখে দিই তাহলে y ফাংশন অফ অনলি t। তাহলে y যখন ফাংশন অফ অনলি t হয়ে থাকে তখন সেই ইকুয়েশনটা কাকে ডিরাইভ করায়? না SHM কে ডিরাইভ করায়। তার মানে এই P পয়েন্টে একটা নির্দিষ্ট পজিশনে P পয়েন্টটা যখন অসিলেট করবে তখন P পয়েন্টটা কেমন অসিলেট করবে? না SHM এর আকারে অসিলেট করবে। SHM এর আকারে অসিলেট করবে। সিমিলারলি S2 থেকে কতটা ডিসটেন্স? না S2 থেকে x2 ডিসটেন্সে আমি P পয়েন্টের কি বার করতে চলেছি? না ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। y2 কি লিখতে পারি? না a2 sin ওমেগা t kx2। দেখা যাচ্ছে তো? আচ্ছা, y2 কি লিখতে পারি? a2 sin ওমেগা t kx2। একটু হালকা হয়ে গেছে, কালিটা নতুন আছে তো। আচ্ছা, তো
তো y2 a2 sin ওমেগা t মাইনাস kx2। তাহলে এখানটাতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে p পয়েন্টে s2 এর রেসপেক্টে আমি কি দেখছি, SHM দেখছি, অসিলেশন করছে দেখছি। তাহলে একটা নির্দিষ্ট দূরত্বে কোন একটা p পয়েন্টের অসিলেশন যদি দেখি, তার ক্ষেত্রে আমরা কি দেখব না SHM করছে। তাহলে SHM এ কি হয়ে থাকে, একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে আমি কোন একটা পয়েন্টের অসিলেশন দেখি। তো অসিলেশন যখন দেখবো, ওই সাপোজ ধরো, আরে আমি বারবার বলেছি একটা নির্দিষ্ট দূরত্বে কারাখানে এই ওয়েভ, তাহলে এই ওয়েভটা একটা স্ট্রিং এরই হবে। তাহলে কোন একটা পয়েন্টের রেসপেক্টে, ওই স্ট্রিং এর কোন একটা পয়েন্টের রেসপেক্টে যদি আমি দেখি, তাহলে ওই অবজেক্টটা তখন কি হবে, তার নিজের নির্দিষ্ট এক্সিসের রেসপেক্টে টু এন্ড ফ্রো মোশন করতে থাকবে। আমরা দেখি তো কোন একটা স্ট্রিং এর একটা কোন একটা অংশকে লাল ফিতে দ্বারা তুমি একটা চিহ্নিত করে তারপরে অসিলেশন করলে দেখবে যে ওই লাল ফিতাটা এক জায়গায় থেকে কিন্তু অসিলেট করতে আছে, ও সরেও যায় না, এদিকেও সরে আসে না। সেটাই আমরা বলি একটা নির্দিষ্ট ফিক্সড পজিশনের রেসপেক্টে সে কি করে, অসিলেট করতে থাকে। তেমন করে পি পয়েন্টটা এখানটায় কি করবে, অসিলেট করবে। কেন অসিলেট করবে আমি বললাম, এই পি পয়েন্টটা SHM করবে। কেন SHM করলাম, যেহেতু এখানটা x কি হয়ে গেছে, ফিক্সড। যেহেতু আমাদের x কি হয়েছে, ফিক্সড হয়েছে, x কি হয়েছে, ফিক্সড হয়েছে। ক্লিয়ার, x কি হয়েছে, ফিক্সড হয়েছে। আচ্ছা, তো পি পয়েন্টে দুটো SHM এসে পৌঁছেছে। তো আমরা একাধিক ওয়েভ এসে পৌঁছলে তার নেট ডিসপ্লেসমেন্ট কি হয়, আমরা SHM লেকচার নাম্বার 13 এ কিন্তু আমরা দেখেছি। তো যারা দেখে আসুনি তারাও তাদেরকে আমি এখানটায় হেল্প করে দেবো। তো দুটো SHM এর এখানে এসে পি পয়েন্টে দুটো SHM এসে যদি পৌঁছায়, তাহলে ওই দুটো SHM এর দ্বারা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট যেটা আমরা বার করব, এখানটা আমরা হেল্প কার নেব, প্রিন্সিপাল অফ সুপারপজিশন। কার হেল্প নেব, প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তো আমরা দুটো SHM এর দ্বারা আমরা নেট যে ডিসপ্লেসমেন্টটা পাবো, দুটো SHM এর দ্বারা, আমি একটু কালিটা ভরে নিই। দেখো, তাহলে দুটো SHM এর দ্বারা আমরা যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট পেতে চলেছি, ওই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট আমি এখন কি করে বার করব না, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট বার করার জন্য আমি এখানে কিসের ইউজ করব, প্রিন্সিপাল অফ সুপারপজিশন কে ইউজ করব। প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি বলছে না, ওই পয়েন্টে এসে দুটো ডিসপ্লেসমেন্টের দুটো SHM y1 আর y2 হচ্ছে কি না, SHM ফর y1 চলছে না কেন, SHM ফর y1 প্লাস SHM ফর তাহলে এবারে আমরা কি করব, SHM ফর y1 প্লাস SHM ফর y2, SHM ফর y2। আচ্ছা, ইকুয়াল টু কি লিখবো, SHM ইকুয়েশন কত না, a1 sin ওমেগা t মাইনাস kx1। তাহলে যেটা আমরা লিখতে চলেছিলাম সেটা হচ্ছে কি, যে y1 ইকুয়াল টু আমরা কি না, a1 sin ওমেগা t মাইনাস kx1, ওমেগা t মাইনাস kx1। তো ওমেগা t মাইনাস kx1, ওমেগা t মাইনাস kx1 প্লাস y2 ইকুয়াল টু আমরা কি লিখবো না, a2 sin ওমেগা t মাইনাস kx2। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো এবারে কি লিখতে চলেছি, এবারে দেখো, তাহলে এটা হচ্ছে কি y নেট পেয়েছি, তাই তো, এটা আমরা কি পেয়েছি, y নেট। তাহলে y নেট ইকুয়াল টু a1 sin ওমেগা t মাইনাস kx1 প্লাস a2 sin ওমেগা t মাইনাস kx1। আচ্ছা, তো দুটো SHM ইকুয়েশনের দ্বারা আমরা ফাইনালি কি ডিল করব না, y নেট ইকুয়াল টু কি লিখব না, a নেট ছোট করে লিখি, a নেট sin ওমেগা t মাইনাস থিটা, সে মাইনাস হোক প্লাস হোক জানি না, ওমেগা টি মাইনাস থিটা হতে পারে, প্লাস থিটা হতে পারে, যাই হোক। আমি তাহলে কি ইকুয়েশন পাবো না, y নেট ইজ ইকুয়াল টু a নেট sin ওমেগা টি প্লাস থিটা। তো আমি জানি না a নেটের ভ্যালু কত, থিটা হচ্ছে কি তাদের ওই নেট ডিসপ্লেসমেন্টটার ইনিশিয়াল ফেজ। আচ্ছা আচ্ছা, এবারে দেখো কি করতে চলেছি। তাহলে আমাকে এই a নেট আর থিটাটাকে আমাকে
বার করতে হবে। এ নেট আর থিটাটা কি ছিল? এ নেট আর থিটা আমাদের কি ছিল দেখো, দেখো এ নেট হচ্ছে আমাদের কি রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, থিটা হচ্ছে কি ইনিশিয়াল ফেজ কার না নেট ডিসপ্লেসমেন্ট। তো এবারে আমরা কোন ইকুয়েশন থেকে পেয়েছি? দুটো এসএইচএম ইকুয়েশন, y1 আর একটা y2, একটা y1 আর একটা হচ্ছে y2। আমি মানলাম, আমি ধরলাম, আমরা এই জিনিসটা কি বোঝায় আগে তোমরা ভাবো, যে এই জিনিসটা বোঝায় কি না তাদের ফেজ। এই জিনিসটা কি বোঝায়? তাদের ফেজ। এবারে আমরা কি নির্ণয় করতে চলেছি? এ নেট আর থিটাকে নির্ণয় করব। তো আমি যেটা বলতে চলেছিলাম যে ওমেগা টি হচ্ছে কি ফেজ, ওমেগা টি হচ্ছে ফেজ, ওমেগা টি মাইনাস কে এক্স টু এটা হচ্ছে কি না ফেজ, দুটোই ফেজ। তাহলে দুটো ডিসপ্লেসমেন্টের সাইনের সাথে যে টার্মটা যুক্ত থাকে সেটা হচ্ছে কি ফেজ। আমি ইনিশিয়ালি আমি মনে করলাম, অ্যাজিউম করলাম, কি করলাম? অ্যাজিউম করলাম যে ওমেগা টি মাইনাস কে এক্স ওয়ানটা গ্রেটার দেন অফ ওমেগা টি মাইনাস কে এক্স টু। আমরা এই ফেজটা এই ফেজের থেকে বড় আমরা অ্যাজিউম করে নিয়েছি। তাহলে এইগুলো হচ্ছে কি ফেজ। তাহলে আমরা ফেজ ডিফারেন্স আমরা কত পাবো না ফেজ ডিফারেন্স ইকুয়াল টু দুটো ফেজের আমরা কি বিয়োগফল। তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স ওয়ান মাইনাস অফ ওমেগা টি মাইনাস কে এক্স টু। তো আমি হাইলি মানে রেজলিউশনে আপলোড করব। আচ্ছা, তো ফেজ ডিফারেন্স ইকুয়াল টু ওমেগা টি মাইনাস কে এক্স ওয়ান মাইনাস অফ ওমেগা টি মাইনাস কে এক্স টু। তো ফেজ ডিফারেন্সকে আমি কি বলতে পারি? ফাই বলতে পারি। তো ফেজ ডিফারেন্স ইকুয়াল টু আমি কি দেখলাম যে ওমেগা টি ক্যান্সেল, ওমেগা টি ক্যান্সেল। তো কত পয়েন্ট পেতে চলেছি না কে এক্স টু মাইনাস কে এক্স ওয়ান। ক্লিয়ার? তো ফাই ইকুয়াল টু কে কে যদি আমি কমন নিই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে কি না ফাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স টু মাইনাস এক্স ওয়ান। কথার অর্থ কি না তাদের পাথ ডিফারেন্স, তাদের পাথ ডিফারেন্স আমি মানলাম ডেল এক্স। তাহলে এই ফেজ ডিফারেন্সটা কিসের জন্য সৃষ্টি হলো? পাথ ডিফারেন্সের জন্য। অবশ্য যে পি পয়েন্টটা যে ছিল S1 থেকে পি পয়েন্টের ডিসটেন্স আলাদা, S2 থেকে পি পয়েন্টের ডিসটেন্স আলাদা, তার দুটো ডিসটেন্স আলাদা হওয়ার জন্য কিসের সৃষ্টি হয়েছে? তাদের পাথ ডিফারেন্সের সৃষ্টি হয়েছে। তো এই পাথ ডিফারেন্সটার জন্য ফেজ ডিফারেন্সের সৃষ্টি। তাহলে এই ফেজটা থেকে আমি কি বুঝতে পারছি যে একটা যে y1 এর থেকে y2 এত ডিগ্রি কোণে এগিয়ে আছে, বা y2 y1 এর থেকে এত ডিগ্রি কোণে এগিয়ে আছে, যে কোনো একটা। তো আমি মনে করলাম কি এই সাইডেই করি, এই সাইডে করছি, দেখো এই সাইডে করছি। তো নিচেটা থাক, বাকিটা আমি রাফ করে দিই। নিচেটা থাক, বাকিটা আমি রাফ করে দিচ্ছি। আচ্ছা, তো আমি মনে করেছি কি যে আমাদের ইকুয়েশন কি ছিল? তাও লিখে দিচ্ছি y1 a1 sin ওমেগা t মাইনাস kx1, y2 কি ছিল a2 sin ওমেগা t মাইনাস kx2। দুটো সোর্সই আমাদের কেমন সোর্স ছিল? কোহেরেন্ট সোর্স ছিল। তো ফাই থেকে আমি কি বুঝতে পারছি যে এই দুটো অসিলেশন, এই দুটো ডিসপ্লেসমেন্ট যে তাদের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? ফাই। আমি অ্যাজিউম করলাম যে কোনো একটা অসিলেশনের তার অবস্থান হচ্ছে এই জায়গায়। আমি মানলাম যে y1 এর অবস্থান হচ্ছে এই জায়গায়। তাহলে এটা হচ্ছে y1 যার অ্যামপ্লিটিউড হচ্ছে কত? a1। ক্লিয়ার? তো এই অ্যামপ্লিটিউডের রেসপেক্টে y2 ফাই অ্যাঙ্গেল এগিয়ে আছে বা পিছিয়ে আছে, যে কোনো একটা। আমি ভাবলাম যে y2 ধরো y1 এর থেকে, এটা হচ্ছে y2 ধরো y1 এর থেকে ফাই অ্যাঙ্গেল কি হয়ে আছে? এগিয়ে রয়েছে। কারণ দুটো ডিসপ্লেসমেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে ফাই। তার মানে দুটো ডিসপ্লেসমেন্টের মধ্যে ফেজের ডিফারেন্স কত পেয়েছি? ফাই। তার মানে y1 এর অ্যামপ্লিটিউড ছিল a1, y2 এর অ্যামপ্লিটিউড ছিল a2। তাহলে দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স, তাহলে a1 আর a2 অ্যামপ্লিটিউডের মধ্যে, a1 আর a2 এই দুটো অ্যামপ্লিটিউডের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? ফাই। ফেজ ডিফারেন্স কত হবে? ফাই। তাহলে a1 একটা ভেক্টর, a2 একটা ভেক্টর। তো দুটো ভেক্টরের দ্বারা রেজাল্টেন্ট আমরা বার করতে জানি প্যারালোগ্রাম ল থেকে। রেজাল্টেন্ট আমরা কিভাবে বার করি? প্যারালোগ্রাম ল। তো প্যারালোগ্রাম ল থেকে যেটা আমরা পাবো সেটাই আমরা কি পেতে চলেছি? y নেট, যার অ্যামপ্লিটিউড হবে কত না a নেট।
ক্লিয়ার? তো এই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট ওয়াই নেট আমরা বার করব। তো a1 আর a2 থেকে আমরা a নেটও বার করতে পারবো প্যারালোগ্রাম লকে কাজে লাগিয়ে। তো a নেট ইকুয়াল টু কত হতে চলেছে না a নেট ইকুয়াল টু a নেট স্কয়ার ইকুয়াল টু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার। যাদের প্যারালোগ্রাম ল মনে নেই তারা দেখে নাও, প্যারালোগ্রাম ল ক্লাস 11 এর টপিকস প্রথম দিকেই পড়েছিলাম, 2a1 a2 cos phi। ক্লিয়ার? বোঝা গেছে? আমি তাহলে এই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা a1 অ্যামপ্লিটিউড থেকে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা y1 এর থেকে বা a নেট a1 এর থেকে আমি মানলাম যে থিটা অ্যাঙ্গেল এগিয়ে আছে, a1 এর থেকে a নেট থিটা অ্যাঙ্গেলে এগিয়ে আছে। তাহলে এই থিটা অ্যাঙ্গেল বার করার জন্য তাও প্যারালোগ্রাম ল আমাদের হেল্প করেছে যে tan থিটা বার করার ফর্মুলা কি করে বার করা হয় না a2 sin phi ডিভাইডেড বাই a1 প্লাস a2 cos phi। ক্লিয়ার? তো এখান থেকে আমরা থিটাকেও আমরা বার করতে পারবো যে কতটা অ্যাঙ্গেল এগিয়ে থাকবে। আরে প্লাস আসুক মাইনাস আসুক এখান থেকে আমাদের বেরিয়ে যাবে থিটা মাইনাসে যাবে না প্লাসে যাবে। ক্লিয়ার হচ্ছে? তো থিটা আমরা বার করতে পারবো, তো a নেটও আমরা বার করতে পেরে গেছি। তাহলে আমাদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট যেটা ছিল সেটাও আমাদের এখন অর্ডারে চলে এসেছে, আমরা বার করতে শিখে গেলাম। ক্লিয়ার? তো a নেট এর ফর্মুলা কত না a নেট ইকুয়াল টু আমরা কত পেলাম a নেট স্কয়ার ইকুয়াল টু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi। তাহলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কার উপরে নির্ভর করছে একবার লক্ষ্য করো। দেখো a1 হচ্ছে কি, a1 হচ্ছে ফিক্সড, a2 তাও ফিক্সড, আর কে পড়ে আছে cos phi। তো cos phi এর উপরে ডিপেন্ড করছে কে না cos phi এর উপরে ডিপেন্ড করছে a নেট। কে ডিপেন্ড করছে? a নেট। তাহলে cos phi যদি ইনক্রিজ করে, cos phi যদি ইনক্রিজ করতে থাকে তাহলে আমরা কি পাবো? cos phi যদি ইনক্রিজ করে তাহলে a নেট ইনক্রিজ করবে। cos phi ইনক্রিজ করা মানে কি a নেট ইনক্রিজ করা। তো a নেট যদি অ্যামপ্লিটিউড যদি ইনক্রিজ করে, যদি অ্যামপ্লিটিউড ইনক্রিজ করে, phi ইনক্রিজ করা মানে অ্যামপ্লিটিউড ইনক্রিজ করবে। তাহলে যেখানে অ্যামপ্লিটিউড ইনক্রিজ করবে সেখানটা আমরা কি পাবো? দুটো, এটা যে এই দুটো ওয়েভ যদি সাউন্ড ওয়েভ হয়ে থাকতো তাহলে দুটো ওয়েভের মিলনের দ্বারা সেখানটা আমরা কি পেতাম? লাউড পেতাম। বোঝা গেছে না বোঝা যায়? সেখানে জোর জোর আওয়াজ শুনতে পারতাম, সেখানে কি দেখতে পেতাম? তীক্ষ্ণ আওয়াজ শুনতে পেতাম, খুব জোর আওয়াজ। কেন জোর আওয়াজ শুনতাম? যদি a নেট ইনক্রিজ করতো তাহলে সেখানটা কি হতো? লাউড হতো, খুব জোরে আওয়াজ শুনতে পেতাম। যদি cos phi যদি ডিক্রিজ করতো তাহলে a নেটও ডিক্রিজ করতো, কারণ a নেট সরাসরি কার উপরে ডিপেন্ড করছে? phi এর উপর। phi কার উপরে ডিপেন্ড করছে? পাথের উপর। তাহলে দুটো সোর্সের মধ্যে যদি পাথ ডিফারেন্স যেমন হবে, দুটো সোর্সের মধ্যে পাথ ডিফারেন্স যেমন যেমন করে হবে তেমন করে লাউডনেস আমরা পেতে থাকবো। তাহলে cos phi যদি কমতে থাকে তাহলে লাউডটাও কি হবে? ধীরে ধীরে কমতে থাকবে, লাউডলেস হতে থাকবে। ক্লিয়ার হচ্ছে? লাউডলেসও হতে থাকবে। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? তাহলে একটা জিনিস আমরা ইন শর্ট কি বুঝলাম যে ডেল এক্স এর পার্থক্যের জন্য আমরা কি পেতে চলেছি? ফেজ ডিফারেন্স পেতে চলেছি। ডেল এক্স এর পার্থক্য তাদের পাথ ডিফারেন্সের হওয়ার ফলে আমরা কি পেতে চলেছি? ফেজ ডিফারেন্স। যে ফেজ ডিফারেন্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কি অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কি ওয়াই নেট। তাহলে ওয়াই নেট কি হবে? ডিসপ্লেসমেন্ট বাড়তে থাকবে, ডিসপ্লেসমেন্ট যেখানে বাড়বে সেখানটা আমরা লাউড পেতে চলেছি। এতটুকু তো একদম জলের মতো হলো। ঠিক আছে? তো আমরা সারা কোশ্চেন করে ফেললাম, যেখানটায় ওমেগা আমরা কি রেখেছিলাম সেম। আমাদের সকল কোশ্চেন গুলোতে যেগুলো আসতে চলেছে আমাদের ইন্টারফারেন্সের টপিকস এতটুকুই পর্যন্ত। তো আমরা আর কি দেখব? ইন্টারফারেন্সের ডেরিভেশন তো এইটুকু পর্যন্ত। তো এরপরে আমরা বুঝতে চলেছি যে কোহেরেন্ট বলতে আমরা ইন্টারফারেন্সে একটা টার্ম ইউজ করেছিলাম না, কোহেরেন্ট সোর্স। তো কোহেরেন্ট সোর্স বলতে কি বোঝায়? কোহেরেন্ট সোর্স বলতে কি বোঝায়? যে আমরা ইন্টারফারেন্স পড়তে গিয়ে আমরা কি পড়লাম যে দুটো ওয়েভ নিয়েছিলাম, যে দুটো ওয়েভের আমরা কি দেখলাম না ওমেগা আমাদের সেম দিয়েছিল। আমরা ইভেন যত অঙ্ক করব ক্লাস 11 এ বা ক্লাস 12 এ যত অঙ্ক করব সেইগুলোতে সব আমাদের গিভেন দেওয়া থাকবে যে ওমেগা তাদের সেম, বা বলা থাকবে তারা হচ্ছে কোহেরেন্ট সোর্সেস। তো কোহেরেন্ট সোর্সেস মানে যে ওমেগা সেম, আমরা কি করে সেটাকে বুঝবো যে ওমেগা সেম হলে কোহেরেন্ট সোর্সেস হয়? আচ্ছা দেখো যে আমরা দুটো ইকুয়েশন নিয়েছিলাম, একটা y1 a1 sin ওমেগা t মাইনাস k x1। সাপোজ ধরো আরেকটা নিয়েছিলাম কি y2 a2 sin ওমেগা t মাইনাস k x2। ক্লিয়ার? সাপোজ আমি বললাম যে প্রথম
ওয়েভটার প্রথম ওয়েভটার অ্যাঙ্গুলার ওমেগা হচ্ছে ওমেগা 1, দ্বিতীয় ওয়েভটার হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা 2। তাহলে দুটো ওয়েভের ওমেগা আলাদা হওয়ার ফলে কি ঘটতে চলেছে না, দুটো ওয়েভের ওমেগা আলাদা হওয়ার ফলে তাদের মধ্যে যদি আমি ফেজ ডিফারেন্স যদি বাদ করতে চাই, কি ফেজ ডিফারেন্স যদি বাদ, ফেজ ডিফারেন্স মানে হচ্ছে কি ফাই, ফাই যদি বাদ করতে চাই কি করে বাদ করব না, ফেজ ডিফারেন্স ইকুয়াল টু আমরা কি লিখবো, দুটো ফেজের মধ্যে ডিফারেন্স। তাহলে দুটো ফেজ আমি লিখলাম, সাপোজ মানলাম এই ফেজটা বড় এই ফেজটা ছোট, অ্যাজুম করে নিলাম। তো ওমেগা 1t মাইনাস কে এক্স 1 মাইনাস অফ ওমেগা 2t মাইনাস কে এক্স 2, এর ফলে আমরা কি পেতে চলেছি যে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইনটু টি মাইনাস অফ x1 মাইনাস x2 না x2 মাইনাস x1 ইনটু কে। তাহলে এই ফেজ এই ফাই এখন দেখো লক্ষ্য করো ভালো করে, এই ফাই যদি আমি x2 মাইনাস x1 কে ফিক্সড করি, x2 মাইনাস x1 কে যদি আমরা পাথটাকে যদি ফিক্সড করি কোন একটা পার্টিকুলার পজিশনে, যদি দেখো এই যে দুটো সোর্স ছিল, এই দুটো সোর্স থেকে পি পয়েন্ট এখানে ছিল, পি পয়েন্ট এখানে ছিল, তো পি পয়েন্টে আমরা তাদের পাথ ডিফারেন্স কি করলাম, সেম করলাম, একই রাখলাম। এটা ছিল x1, এটা হচ্ছে x2, এটা s1 সোর্স, এটা হচ্ছে s2 সোর্স। তাহলে তাদের পাথ ডিফারেন্স আমি সেম রাখলাম। তো পাথ ডিফারেন্স সেম হওয়া সত্ত্বেও ফেজ কিন্তু তাদের চেঞ্জ হচ্ছে। তাহলে কোন একটা পার্টিকুলার পয়েন্টে আমি এই মুহূর্তে যে লাউড আমি পেলাম, যে আমি লাউডটা পেলাম, তো টি ইনক্রিজ করার সাথে সাথে ফেজেরও চেঞ্জ হতে আছে। তো যে পি পয়েন্টে আমি কিছুক্ষণ আগে লাউড পেলাম, আবার কিছুক্ষণ পরে এখানটায় কি পাবো, সাউন্ডলেস পাবো, একদম লাউডলেস পাবো। কি পাবো, লাউডলেস পাবো। তাহলে একটা পার্টিকুলার পয়েন্টে একবার লাউড, একবার লাউডলেস, একবার লাউড, একবার লাউডলেস। তাহলে এইরকম যদি হয়ে থাকে যে টি চেঞ্জেস, টাইম চেঞ্জের সাথে সাথে ফেজেরও যদি চেঞ্জ হয়, তাহলে ওই পার্টিকুলার পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করব কি করে? ওই পার্টিকুলার পয়েন্টে যে সবসময় লাউড হবে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। যে একটা পয়েন্টে লাউড, একটা পয়েন্টে লাউডলেস, লাউড লাউডলেস, লাউড লাউডলেস। তাহলে এরকমই জিনিস হতে যদি থাকে তাহলে ওই পার্টিকুলার পয়েন্টটাকে আমাদেরকে আইডেন্টিফাই করা কষ্ট হয়ে যাবে। তো এই কারণে কি করা হয় যে টাইম চেঞ্জের সাথে সাথে তাদের যেন ফেজও যাতে না চেঞ্জ হয়। হ্যাঁ, যে প্রত্যেকের পজিশন আলাদা হওয়ার জন্য যে লাউডনেস ডিফার করুক আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টেও লাউড ডিফার করবে তাহলে তো খুব গড়বড়ে। এই জন্য কি করা হয়, তাদের মধ্যে অ্যাঙ্গুলার মানে ওমেগাটাকে কি করা হয়, সেম করে দেওয়া হয়। দিলে কি দেখা যায় একটা পার্টিকুলার পজিশনে পৌঁছে গিয়ে আমরা দেখতে পাই কি একটা নির্দিষ্ট টাইমে ঠিক লাউড হচ্ছে, একটা নির্দিষ্ট টাইমে ঠিক লাউডলেস হচ্ছে। তো ওই পার্টিকুলার পয়েন্টে আমরা তার ফেজ কিন্তু সবসময় একই পাবো। দেখো ওমেগা 1 আর ওমেগা 2 যদি একই হয়ে থাকে তখন আমরা কি পাবো, যে ফাই ইকুয়াল টু ওমেগা 1, তাহলে ওমেগা 1 এর জায়গায় আমরা কি ওমেগা 1 মাইনাস ইকুয়াল টু ওমেগা 2 ইকুয়াল টু আমি ওমেগা সেম করে নিলাম। তো ওমেগা টি মাইনাস কে x1 মাইনাস ওমেগা টি প্লাস কে x2, তাহলে ওমেগা টি ক্যান্সেল। তাহলে ফাই ইকুয়াল টু আমরা কি পেলাম না, কে যদি কমন নিই না x1 না x2 মাইনাস x1। তার মানে পাথ ডিফারেন্সের উপরে ডিপেন্ড করবে ফেজ ডিফারেন্স। তার মানে একটা নির্দিষ্ট পয়েন্টে বাদে অপর কোন একটা পয়েন্টে গিয়ে ফেজ ডিফারেন্স হবে। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে তো আর ফেজ ডিফারেন্স হচ্ছে না, তো ওই পয়েন্টটা বাদে তবে আমরা দুটো পয়েন্টকে কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। তো একটা নির্দিষ্ট পয়েন্টে যদি সবসময় ফেজ ডিফারেন্স হতে থাকলো তাহলে কিন্তু আমরা তাকে আইডেন্টিফাই করতে পারবো। দুটো পয়েন্টের ভিন্ন ভিন্ন পজিশন কখন আসবে, যখন x2 মাইনাস x1 থাকবে, যখন টাইমের সম্পর্কটা থাকবে না। তো টাইমের সম্পর্ক কখন থাকবে না, যখন ওমেগা 1 ইকুয়াল টু ওমেগা 2 হবে। তাহলে তখনই আমি একটা পার্টিকুলার পয়েন্টে গেলে যে এই x2 মাইনাস x1 এর জন্য এখানে এই ফেজ, এই x2 মাইনাস x1 এর জন্য এখানে এই ফেজ, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য লাউড আর লাউডলেস আমরা দুজনের মধ্যে ডিফারেন্স দেখতে পাবো। ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার হয়নি? তাহলে কোহেরেন্ট সোর্স আমরা তখনই বলবো যখন দুটো ওয়েভের ওমেগা যখন সেম হবে। ওমেগা সেম হওয়া অর্থ হলো কি না, ওমেগা যদি সেম হয় তাহলে টাইম চেঞ্জের সাথে সাথে ফেজের কোনো চেঞ্জ হবে না, পাথ চেঞ্জের সাথে সাথে ফেজের চেঞ্জ হবে। তবে প্রত্যেকটা পয়েন্টকে আমরা কি করতে পারবো না, আইডেন্টিফাই করতে পারবো। ক্লিয়ার হচ্ছে? তবেই ওই দুটো সোর্সকে আমরা বলবো কোহেরেন্ট সোর্সেস। তো কোহেরেন্ট সোর্স থেকে আমরা কি বুঝতে পারি, প্রত্যেকটা পয়েন্টের একটা পার্টিকুলার লাউড রয়েছে, প্রত্যেকটা পয়েন্টের একটা পার্টিকুলার লাউডলেস রয়েছে। তো তবেই আমরা সব পয়েন্টগুলোকে
চিহ্নিত করতে পারবো। তো কোহেরেন্ট সোর্স হচ্ছে সেই জিনিস যেখানটায় ওমেগা কি হয়ে থাকে, সেম হয়ে থাকে। তো ওমেগা সেম হওয়ার অর্থ ফ্রিকোয়েন্সি সেম হওয়া। ক্লিয়ার? ওমেগা সেম হওয়ার অর্থ ফ্রিকোয়েন্সি সেম হওয়া। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু পড়ে এলাম সেটুকু আমরা কি দেখে এলাম, যে একটা ছোট্ট করে সামারাইজ করব, তারপরে গিয়ে তাদের ইন্টেন্সিটিকে আমরা ডিরাইভ করব। যে ইন্টেন্সিটি কি, যেখানে অ্যামপ্লিটিউড বেশি হবে সেখানে তো ইন্টেন্সিটি বেশি হবে। যেমন করে আমাদের ইকুয়েশন কি ছিল, y1 দুটো কোহেরেন্ট সোর্স থেকে নির্গত ওয়েভের ইকুয়েশন কি ছিল, y1 a1 sin ওমেগা t মাইনাস kx1 একটা, আর y2 a2 sin ওমেগা t মাইনাস kx2। ক্লিয়ার? আর y নেট কত ছিল, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হয়েছিল না, a net sin ওমেগা t প্লাস থিটা, যেখানে a net এর ভ্যালু কত ছিল না, a net এর ভ্যালু ছিল, আচ্ছা স্কয়ার দিয়ে দিই, a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi, যেখানে phi কি ছিল, phi ছিল তাদের ফেজ ডিফারেন্স। phi হচ্ছে কি ফেজ ডিফারেন্স হয়েছে। তাহলে এই থিটা কিভাবে ডিল করেছিলাম না, tan থিটা কি বলেছিলাম না, a2 sin phi ডিভাইডেড বাই a1 প্লাস a2 cos phi। ক্লিয়ার? এটাও আমরা ডিল করতে শিখে গেছি। আর কি আমরা দেখেছি না, আর দেখেছি কি না, a নেট যদি ইনক্রিজ, আগে দেখি, যদি del x যদি ইনক্রিজ করে, del x এর উপর ডিপেন্ড কে, del phi, পাথ ডিফারেন্সের উপরে কে ডিপেন্ড করছে, ফেজ ডিফারেন্স। আচ্ছা, তো ফেজ ডিফারেন্সের সাথে ফেজ ডিফারেন্স phi এর সাথে phi is depend, এর লিখি a net is depend on cos phi। কার উপরে ডিপেন্ড করছে, phi এর উপর। phi এর ভ্যালু দ্বারা cos ডিল হবে, তো cos phi এর উপরে ডিপেন্ড কে করবে, a net। আচ্ছা ঠিক আছে। আচ্ছা a net I net মানে ইন্টেন্সিটি is depend on a net। ইন্টেন্সিটি কার উপরে ডিপেন্ড করবে না, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের উপরে। আচ্ছা ঠিক আছে। তো ইন্টেন্সিটি আমরা কিভাবে, তো ইন্টেন্সিটি আমি প্রিভিয়াস লেকচারে আমি করিয়েছি। তো ইন্টেন্সিটির ফর্মুলা কি না, ইন্টেন্সিটি I ইকুয়াল টু 2 পাই স্কয়ার রো ভি এফ এস স্কয়ার, আমরা করিয়েছি 2 পাই স্কয়ার রো ভি এফ এস স্কয়ার। ওকে ঠিক আছে। তো আমরা এই ইকুয়েশনটা আমরা প্রিভিয়াস লেকচারে পড়িয়েছি। ক্লিয়ার? আচ্ছা, তো এখানটা দেখো 2 পাই স্কয়ার রো ভি এফ, যেহেতু কোহেরেন্ট সোর্সেস, আমরা একটা কি নিয়েছি দেখো, কোহেরেন্ট সোর্সেস। তো কোহেরেন্ট সোর্সেস বলে প্রত্যেকের ওমেগা সেম, কোহেরেন্ট সোর্স হয়েছে। তো কোহেরেন্ট সোর্সের ক্ষেত্রে ওমেগা সেম, তো ফ্রিকোয়েন্সি সেম, মিডিয়াম সেম। আচ্ছা দেখো, আরে 2 পাই স্কয়ার হচ্ছে কি কনস্ট্যান্ট, রো হচ্ছে কি ডেনসিটি অফ মিডিয়াম। ক্লিয়ার? আচ্ছা, ভি হচ্ছে কি, যেহেতু কোহেরেন্ট সোর্সেস তো ওমেগা সেম, তো ফ্রিকোয়েন্সি সেম। আচ্ছা ডেনসিটি দুটো ওয়েভের জন্য কি দেখতে পাচ্ছি, দুটো ওয়েভের জন্য ডেনসিটি সেম, ডেনসিটি অফ মিডিয়াম ফর টু ওয়েভস আর সেম। তাহলে আমরা কি বলতে পারি, রো ওমেগা এফ সবগুলো সেম হওয়ার জন্য তাদের ভেলোসিটিও কি হবে, সেম হবে। তাহলে ভি হচ্ছে কি ওয়েভ ভেলোসিটি। তাহলে প্রত্যেককেই আমরা কি দেখতে পাচ্ছি, কনস্ট্যান্ট। ওই পার্টিকুলার মিডিয়ামের জন্য সবাই কি দেখতে পাচ্ছি, একটা কনস্ট্যান্ট। তার মানে ওই পার্টিকুলার মিডিয়ামের জন্য I ইকুয়াল টু আমরা কি বলতে পারি, সাম কনস্ট্যান্ট ইনটু a স্কয়ার। আরে এ তো ভেরিয়েবল না, প্রত্যেকের ডিসপ্লেসমেন্ট তো আলাদা, ডিসপ্লেসমেন্ট আলাদা হওয়ার জন্য অ্যামপ্লিটিউডও আলাদা হবে। তাহলে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু a স্কয়ার, ইন্টেন্সিটি কার সাথে প্রপোর্শনাল, a স্কয়ারের সাথে। তো I নেট ইন্টেন্সিটি ইজ ডিপেন্ড অন a নেট, কিভাবে না a স্কয়ারের সাথে। ক্লিয়ার করতে পেরেছি, বোঝা গেছে? তো আমরা আমরা কি বুঝতে পারলাম না, I ইকুয়াল টু k ইনটু a স্কয়ার, I ইকুয়াল টু k ইনটু a স্কয়ার। তো k হচ্ছে কি সাম কনস্ট্যান্ট। আচ্ছা এতটুকু ক্লিয়ার? তো এবারে আমরা কি করতে চলেছি, ইন্টেন্সিটিকে আমরা ডিরাইভ করব
ইন্টেন্সিটিকে আমরা ফেজ দ্বারা ডিরাইভ করব। কেন না, যেহেতু অ্যামপ্লিটিউডকে আমরা ফেজ দ্বারা ডিরাইভ করে নিয়েছি, তো ইন্টেন্সিটিকে আমরা ফেজ দ্বারা ডিরাইভ করতে চলেছি। তো ইন্টেন্সিটি n স্কয়ার ইকুয়াল টু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi। ওকে, আচ্ছা, তো y1 এর ক্ষেত্রে, y1 ওয়েভটার ক্ষেত্রে ইন্টেন্সিটি আমি মানলাম i1। ক্লিয়ার? তো i1 ইকুয়াল টু আমি কি বলতে পারি ইকুয়েশন ওয়াইজ ওমেগা ইনটু a1 স্কয়ার বলতেই পারি। আচ্ছা, i2 ইকুয়াল টু আমি কি বলতে পারি k ইনটু a2 স্কয়ার। আচ্ছা, i নেট ইকুয়াল টু আমরা কি বলতে পারি k ইনটু a নেট স্কয়ার। i1 ইকুয়াল টু k ইনটু a1 স্কয়ার। সিমিলারলি i2 ইকুয়াল টু k ইনটু a2 স্কয়ার। সিমিলারলি i নেট ইকুয়াল টু k ইনটু a নেট স্কয়ার। এতটুকু ক্লিয়ার? তো a নেট স্কয়ার ইকুয়াল টু আমরা কি বলবো i নেট বাই k। ক্লিয়ার? ইকুয়াল টু a1 স্কয়ার ইকুয়াল টু i1 বাই k। ক্লিয়ার? প্লাস a2 স্কয়ার ইকুয়াল টু i2 বাই k প্লাস 2 into a1 means root over of i1 by k into a2 equal to root over of i2 by k into cos phi। তো both side এ আমরা k ক্যান্সেল করতে পারি। তো i net equal to কি লিখবো i1 প্লাস আরে রুটের মধ্যে যদি k ঢুকে যায় তাহলে k স্কয়ার। তো k স্কয়ার যখন রুট থেকে বাইরে আসবে k হিসেবে বাইরে আসবে, তো সব k টা যদি আমি কমন নিই তাহলে k ক্যান্সেল হয়ে যাবে। তো i1 প্লাস i2 2 into root over i1 into i2 cos phi। তো নেট ইন্টেন্সিটিটাকেও আমরা ফেজ দ্বারা কিন্তু ডিরাইভ করে নিয়েছি। যেমন করে আমরা অ্যামপ্লিটিউডকে আমরা ফেজ দ্বারা ডিরাইভ করেছি, তেমন করে ইন্টেন্সিটিকে আমরা ফেজ দ্বারা ডিরাইভ করে নিয়েছি। তো আমরা এখানে কি দেখলাম যে ইন্টেন্সিটি কার উপর ডিপেন্ড করছে, ফেজের উপর, কারণ i1 i2 তো ফিক্সড। ফেজের উপরে অলসো কে ডিপেন্ড করছে a নেট। ক্লিয়ার? ফেজের উপরে ডিপেন্ড কে করছে, a নেটও ডিপেন্ড করছে। তো a নেট কার উপরে ডিপেন্ড করছে, a নেট তো ফেজের উপরে ডিপেন্ড করছে, তাই না? তো ফেজ আবার কার উপরে ডিপেন্ড করছে, ফেজ দেখো ফেজ পাথের উপরে ডিপেন্ড করছে। ফেজ phi ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল x। তো ফেজ কার উপরে ডিপেন্ড করছে, পাথের উপরে ডিপেন্ড করছে। তো দুটো ভিন্ন ভিন্ন পাথে, দুটো ভিন্ন ভিন্ন পয়েন্টে, দুটো ধরো এই s1 সোর্স, এটা হচ্ছে s2 সোর্স। তো s1 সোর্স থেকে এই ওয়েভটা এখানে পৌঁছেছে, এই ওয়েভটা এখানে পৌঁছেছে। আবার দেখো তাহলে এই পয়েন্টে একটা অ্যামপ্লিটিউড, আবার এখানটা একটা পয়েন্টে, এখানটা একটা পয়েন্টে আরেকটা অ্যামপ্লিটিউড। কেন না, প্রত্যেকের পাথ ডিফারেন্স আলাদা, এই পয়েন্টে প্রত্যেকের পাথ ডিফারেন্স আলাদা। আবার কোন একটা পয়েন্ট যদি আমি নিই, ধরো এই পয়েন্ট, তো এই পয়েন্টে পাথ ডিফারেন্স আলাদা, তাহলে প্রত্যেকের ভিন্ন ভিন্ন পাথ ডিফারেন্সের জন্য ফাই আলাদা, ফাই আলাদা তো a নেট আলাদা, a নেট আলাদা তো ইন্টেন্সিটিও আলাদা। কেন, ফাই এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনালে রয়েছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তো যেখানে ইন্টেন্সিটি বেশি সেখানে লাউড, যেখানে ইন্টেন্সিটি কম সেখানে লাউডলেস, এটাই চলতে থাকে। তো বুঝতেই পারছি ইন্টেন্সিটি ডাইরেক্টলি cos phi এর উপরে ডিপেন্ড। তাহলে কোথাও যদি লাউড আমরা দেখতে চাই, কোথাও যদি আমরা লাউড দেখতে চাই, তাহলে লাউড দেখতে চাইলে cos phi কে কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। আবার কোথাও আমরা লাউডলেস দেখতে চাই, কোথাও আমরা লাউডলেস দেখতে চাই, তাহলে cos phi কে আমাদের কি হতে হবে, মিনিমাম হতে হবে। তাহলে cos phi এর উপরে ডিপেন্ড করছে কোথায় লাউড হবে, কোথাও লাউডলেস হবে। তাহলে cos phi ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে থাকে, +1, cos phi মিনিমাম ভ্যালু কত হয়ে থাকে, -1। তাহলে যেখানে যেখানে cos phi ভ্যালু +1 সেখানে সেখানে লাউড, যেখানে যেখানে cos phi ভ্যালু -1 সেখানে সেখানে লাউডলেস। তাহলে যেখানে যেখানে ম্যাক্সিমাম সেখানটায় হচ্ছে কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যেখানে যেখানে মিনিমাম সেখানে হচ্ছে কি না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে ইন্টারফারেন্স দুই প্রকারের, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সেখানটায় যেখানটায় লাউড, যেখানটায় cos phi ম্যাক্সিমাম। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সেখানটায় যেখানে লাউডলেস, যেখানে cos phi মিনিমাম, যেখানে cos phi ভ্যালু হচ্ছে -1। ক্লিয়ার করতে পেরেছি? তো আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কে দেখব। তো আমি এটাকে রাফ করি। আচ্ছা, তো ইন্টারফারেন্সে আমরা পৌঁছে গেলাম যে ইন্টারফারেন্স কয় প্রকারের হয়ে থাকে, না ইন্টারফারেন্স হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স।
তো দুটো ডিফারেন্সের মতো দুপাশে দুটো করব, হয়েছে? এটাকে রাফ করে দিই। আচ্ছা, তো এক পাশে আমরা কি লিখলাম, একটু এই সাইড থেকে লিখি, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যাকে আমরা বলবো সিআই। আরেক সাইডে আমরা লিখলাম ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যাকে আমরা বলবো ডিআই। ক্লিয়ার? তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যেখানে তৈরি হয়েছিল, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কোথায় তৈরি হয়েছিল? নাম্বার 1, যেখানে cos phi হচ্ছে কি ম্যাক্সিমাম। ক্লিয়ার? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কোথায় তৈরি হয়েছিল? যেখানে cos phi হচ্ছে কি না মিনিমাম। কি না মিনিমাম। তো cos phi ম্যাক্সিমাম হওয়ার ফলে, cos phi ম্যাক্সিমাম ভ্যালু কত? তাও +1। ডিস্ট্রাক্ট cos phi মিনিমাম ভ্যালু কত? না -1। ক্লিয়ার? তো cos phi ম্যাক্সিমাম হওয়ার ফলে আমরা কি দেখেছিলাম না a নেট কি হয়েছিল না ম্যাক্সিমাম, ইভেন i নেট কি হয়েছিল তাও ম্যাক্সিমাম। ক্লিয়ার? তো a নেটের ম্যাক্সিমাম ভ্যালু কত? না a নেট স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখবো, a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2 a1 a2 cos phi। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? ঠিক আছে। আচ্ছা, তো a নেট স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখবো, cos phi ম্যাক্সিমাম ভ্যালু আমরা কত 1 বসাবো। তো a নেট স্কয়ার ইকুয়াল টু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2 a1 a2। আচ্ছা, তো a নেট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটাতে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। তো a নেট ইকুয়াল টু কত আসছে, a1 প্লাস a2। ক্লিয়ার? আচ্ছা, i নেট ইকুয়াল টু কত দেখো না, i নেট ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম না, i নেট ইকুয়াল টু i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 i2 cos phi। ক্লিয়ার? আচ্ছা, তো i নেট ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, রুট i1 প্লাস রুট i2 এর হোল স্কয়ার। দেখো এটাকে দেখো রুট i1 এর হোল স্কয়ার করো, রুট i2 এর হোল স্কয়ার করো, তো এটা কি আসছে 2 রুট ওভার i1 রুট i2 cos phi। তার মানে cos phi ম্যাক্সিমাম ভ্যালু আমরা 1 বসিয়ে দিয়েছি, তো আমরা কত পাচ্ছি, তো রুট i1 প্লাস i2 এর হোল স্কয়ার। আর a প্লাস b ফর্মুলার মতোই আসছে। তো রেজাল্টেন্ট ইন্টেন্সিটিরও ফর্মুলা আমরা পেয়ে গেলাম যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে কি হতে পারে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, থার্ড কনক্লুশন দেখো, cos phi ফেজ ডিফারেন্স কোথায় কোথায় ম্যাক্সিমাম হয়েছে, যে ফেজ ডিফারেন্স কোথায় কোথায় ম্যাক্সিমাম হয়েছে, যেখানে যেখানে 1 হয়েছে। তো থার্ড cos phi কোথায় কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে cos phi এর ভ্যালুটা কোথায় কোথায় 1। তো phi এর ভ্যালু কোথায় কোথায় 1 হয়ে থাকে, cos phi ইকুয়াল টু +1 কোথায় কোথায় না, phi এর ভ্যালু যখন 0 ডিগ্রি তখন একটা cos phi ভ্যালু কত হয়ে থাকে 1 হয়ে থাকে। আর কোথায় 2 পাই, কেমন করে, ধর এখানটায় 1 ছিল, 2 পাই ঘুরে গেলাম, এখানে আবার 1, আবার 2 পাই ঘুরলাম, আবার এখানে 1, আবার 2 পাই ঘুরলাম। আরে এই পয়েন্টটা হচ্ছে কি cos 0 ডিগ্রি লাইন, তো এই এক্সিসটা কি বোঝাবে cos 0 ডিগ্রি, কারণ এখান থেকে 0, এখানটা হচ্ছে 90, তাহলে cos 0 ডিগ্রি লাইন। তাহলে 2 পাই অন্তর আমরা কি দেখতে পাচ্ছি না 1 করে আসতে চলেছে। তাহলে প্রত্যেকের সাথে আমি কি করব, 2 পাই, তাহলে 0 তে একবার, আবার 2 পাই পরে, আবার তারপরে 4 পাই পরে, তারপরে 6 পাই পরে, তারপরে 8 পাই, তারপরে 10 পাই, এমনি করে করে আসতে থাকবে phi এর ম্যাক্সিমাম ভ্যালু। যে cos phi এর ম্যাক্সিমাম ভ্যালুতে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পেতে চলেছি। নেক্সট, তো phi এর এই সকল ম্যাক্সিমাম ভ্যালু কোন পাথ ডিফারেন্সের জন্য হয়েছিল না, কোন পাথ ডিফারেন্সের জন্য এই সকল ম্যাক্সিমাম ভ্যালু আসতে চলেছিল না, 4 নম্বর অপশন দেখো, যে phi ইকুয়াল টু আমরা কি পড়েছিলাম 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল x। তার মানে ডেল x ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ইনটু phi। তাহলে phi এর ভ্যালু যখন দেখো phi এর ভ্যালু এই সাইডে করি, যখন 0 তখন ডেল x ইকুয়াল টু কত 0। phi এর ভ্যালু যখন 0 তখন তাহলে ডেল x ইকুয়াল টু 0। phi এর ভ্যালু যখন 2 পাই তখন ডেল x ইকুয়াল টু ল্যামডা। phi এর ভ্যালু যখন 4 পাই তখন 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা। তাহলে এই সকল ভ্যালুগুলোতে আমরা কি দেখতে চলেছি না পাথ ডিফারেন্স ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমামের জন্য ফেজ ডিফারেন্স ম্যাক্সিমাম, ফেজ ডিফারেন্সের জন্য a নেট ম্যাক্সিমাম, a নেট ম্যাক্সিমাম তো i নেট ম্যাক্সিমাম।
তবেই তো আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলি। তাহলে ইন শর্ট আমরা লিখতে পারি phi is equal to 0 2 pi 4 pi n 6 pi 8 pi। তার মানে আমরা কি বলতে পারি না phi is equal to 2n pi, যেখানে n equal to কত বলবো না phi এর ভ্যালু 0 আসতে হবে, তো n equal to 0 বসাও, phi equal to 0। তার মানে n হচ্ছে যে কোনো একটা নাম্বার, তাহলে কোথা থেকে শুরু 0, এরপরে 1 বসাও, দেখো 2 পাই, তাহলে কোথা থেকে শুরু হচ্ছে না 0 থেকে শুরু হচ্ছে, n equal to 0 1 2 3 4 এমনি করে চলতেই থাকে। তুমি যতগুলো নাম্বার নেবে এর কোনো শেষ নেই, যতগুলো নাম্বার নিতে চাইছো ফেজের, আমরা যে নাম্বারটাতে ফেজ বার করতে চাইছি, কেউ 15 নম্বর বার করতে পারে, কেউ 20 নম্বর বার, কেউ ইনফিনিটি বার করতে পারে, যে যেখানে খুশি বার করতে পারে। তো ডেল এক্স ও তেমন করে কি আসবে, ডেল এক্স এর ভ্যালু, ডেল এক্স ও কি আসতে চলেছে, সেখানটা আমরা দেখতে পাচ্ছি কি না ডেল এক্স ইকুয়াল টু কি বলবো, ডেল এক্স ইকুয়াল টু n ল্যামডা, ডেল এক্স ইকুয়াল টু কি আসতে চলেছে n ল্যামডা, যেখানে n ইকুয়াল টু আমরা কি বলতে পারি না n ইকুয়াল টু 0 1 2 3 এমনি করে সব চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কোথায় কোথায় হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা নোট করে নিতে পারলাম। তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি আমরা নোট করতে পারি, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কিছুই নেই। ক্লিয়ার, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কিছুই নেই। দেখো তো cos phi মিনিমাম ভ্যালু হচ্ছে কত -1, তো cos phi এর মিনিমাম ভ্যালু -1। তো সেকেন্ড আমরা কি বার করতে চলেছি না তার a net দেখো, সেকেন্ড আমরা কি দেখতে চলেছি a net। তো মিনিমাম হওয়ার জন্য a net কি হবে মিনিমাম, a net কত মিনিমাম, cos phi যেখানে মিনিমাম সেখানে a net ও মিনিমাম, সেখানটায় i net ও আমরা কত পেতে চলেছি, তাও মিনিমাম পেতে চলেছি। তাহলে a net এর মিনিমাম ভ্যালু কত না a net এর ফর্মুলা আমাদের কাছে রয়েছে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi, সেখানে আমরা cos phi এর ভ্যালু কত বসাবো -1। তো a net ইকুয়াল টু -1 বসালে a - b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে a1 - a2, তাহলে a net আমাদের বেরিয়ে গেল। তাহলে দুটোর অ্যামপ্লিটিউড কে ডিফারেন্স করলেই আমরা কি পাবো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, দুটোর অ্যামপ্লিটিউড কে অ্যাড করলে আমরা কি পাবো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কথা তো i net কত না i net দেখো না i net ফর্মুলা আমাদের কাছে রয়েছে না i net i1 i2 2 √i1 * i2 cos phi। তো cos phi ভ্যালু আমরা কত বসাতে চলেছি -1, তো -1 বসাতে আমরা কি বসাবো i net তো কিসের ফর্মুলা আসতে চলেছে a - b হোল স্কয়ার, তো i1 √i1 প্লাস সরি -√i2 এর হোল স্কয়ার। তো i net কত হলো i1 - i2 এর হোল স্কয়ার। তাহলে আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রেও ইন্টেনসিটি বার করার ফর্মুলা আমাদের কাছে রয়েছে। ওকে, ইন্টেনসিটি আমরা অনায়াসে বার করতে পারবো। তো এই রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, এই রেজাল্টেন্ট ইন্টেনসিটি কোন কোন ফেজের জন্য আসতেছিল, এই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কোন ফেজের জন্য এসেছে সেটা তো আমাদের বিরাট কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 3, তো কোন ফেজের জন্য আসে, তো আমাকে cos phi বার করতে হবে। তো cos phi এর ভ্যালু -1 যে যে জায়গায় হয়েছে সেই জায়গায় ডিস্ট্রাকটিভ। তো phi এর কোন কোন ভ্যালুর জন্য -1 এসেছিল না phi এর এই সকল ভ্যালুর জন্য। কোন ভ্যালু না দেখো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180। তো 180 এর cos phi কি হতে থাকে -1, 180 তে cos phi কত হতে -1, আবার -1 কখন হবে আবার 2 পাই ঘুরে এলে, আবার -1 কখন হবে আবার 2 পাই ঘুরে এলে। তার মানে হচ্ছে কি প্রথমটা তো পাই অলরেডি এগিয়ে গেছে, তারপরে তারপরেরটায় কত পাবো না তারপরেরটা কত হবে 2 পাই, মানে পাই অলরেডি এগিয়ে আসছে। তো আরে বুঝতে পারছিস না জিনিসটা কি বলতে চাইছি, দেখো প্রথমটা দেখো -1, তারপরেরটা দেখো -1 কখন হবে পাই, তো এখান থেকে আরেকবার ঘুরে এসে এখানে এলে তো -1 হবে। তো অলরেডি পাই আবার একবার ঘুরলে কি 2 পাই, তাহলে পাই প্লাস 2 পাই, তার মানে 3 পাই তে গিয়ে একবার মাইনাস হবে। আবার একবার তেমন করে আরেকবার যদি আমাকে দেখতে হয় পাই, আরেকবার ঘুরবো 2 পাই, আরেকবার ঘুরবো 2 পাই, তার মানে কি 2 পাই ইনিশিয়ালি একবার পাই ছিল, তার মানে 5 পাই। তার মানে কত হতে চলেছে 5 পাই 7 পাই 9 পাই, এই সকল ভ্যালুগুলোতে কি হতে চলেছে phi এর ভ্যালু কত হতে চলেছে -1, cos phi এর ভ্যালু -1। ওকে, আচ্ছা তো phi এর এই সকল ভ্যালুতে তো ডিস্ট্রাকটিভ হলো। তো এই phi কোত্থেকে তৈরি হয়েছিল পাথ ডিফারেন্সের জন্য, তার ফোর্থ কোশ্চেন এলো পাথ ডিফারেন্স আমাদের বের করে দেখো। তো del x ইকুয়াল টু আমরা কি লিখবো λ/2 পাই ইনটু del phi। তো phi এর ভ্যালু আমরা প্রথমে ইনিশিয়ালি কত বসাবো পাই, তো λ/2, তারপরে কত বসাবো 3 পাই, তো 3 λ/2,
তারপরটা 5 ল্যামডা বাই 2, তারপরটা 7 ল্যামডা বাই 2। তো এমনি করে সব চলতেই থাকবে। ক্লিয়ার? তো ইন শর্ট আমি phi এর ভ্যালু আমি কি বসাতে পারি না, phi ইজ ইকুয়াল টু আমরা কি বসাতে পারি, phi ইজ ইকুয়াল টু 2n + 1 ইনটু পাই বলতে পারি, যেখানে n ইকুয়াল টু কোথা থেকে স্টার্ট হবে, 0 1 2 3 এখান থেকে স্টার্ট হবে। আর n ইকুয়াল টু 0 বসাও তো এটা ক্যান্সেল, তো পাই থাকছে। 1 বসাও তাহলে কত হচ্ছে, 2 1 3 পাই। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? আচ্ছা এর ক্ষেত্রে লক্ষ্য করো, এর ক্ষেত্রে আমরা ওয়ান শটে আমরা কি বলতে পারি না, del x ইকুয়াল টু 2n + 1 ইনটু ল্যামডা বাই 2, যেখানে n ইকুয়াল টু কত না, n ইকুয়াল টু সিমিলারলি 0 1 2 3 এমনি করে চলতেই থাকবে। তো n এর ভ্যালু প্রথমে 0 বসাও, 0 ল্যামডা বাই 2, 1 বসাও 2 1 3 3 ল্যামডা বাই 2। তো n এর ভ্যালু তার উপরে ডিপেন্ড করবে এখানে যে সিকোয়েন্সটা তুমি ইউজ করবে, ঠিক আছে? আচ্ছা তো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বানানোর জন্য এই সকল পাথ ডিফারেন্সের প্রয়োজন। তো এই সকল পাথ ডিফারেন্স, তো এই সকল ফেজ, তো এই a নেট এই i নেট, তো আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দরকার, তো আমাদের এই সকল পাথ দরকার, এই পাথ ডিফারেন্স দরকার, যে del x = n ল্যামডা, যেটা হচ্ছে 0 ল্যামডা 2 ল্যামডা 3। তাহলে এগুলো হচ্ছে কি ইভেন মাল্টিপল অফ ল্যামডা, এটা হচ্ছে অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2। আর এটা হচ্ছে কি, এটাকে আমরা কি বলবো না 2 পাই হিসেবে কি করছে, বৃদ্ধি পেতে আছে। এটা সিকোয়েন্সে নেই, ছাড়ো। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? এটা হচ্ছে কি মানে ইভেন মাল্টিপল অফ পাই, এটা হচ্ছে অড মাল্টিপল অফ পাই বলতেই পারো। সিকোয়েন্সে এগুলো সিকোয়েন্সে তেমন নেই। আচ্ছা ক্লিয়ার? তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এই সকল পাথ ডিফারেন্সে হয়ে থাকে। একটা ছোট্ট একটা কোশ্চেন হয়ে থাকে, তো কোশ্চেনটা খালি আমি দেখিয়ে দিই। সাপোজ ধরো দুটো ওয়েভ দিয়েছে, এটা কি তোলা হয়েছে তো, নালে পজ করে তুলে নেবে। একটা ছোট্ট একটা কোশ্চেন, বেশি না 2 মিনিট, একটা ছোট্ট কোশ্চেন আমি কি বলতে চাইছি না, তোমাদেরকে দুটো ওয়েভ দেবে, ধরো ওই দুটো ওয়েভ দিয়ে দিল, ওই দুটো ওয়েভ থেকে তুমি কি কি বিবৃতি পেতে চলেছো ইন্টেন্সিটি আর অ্যামপ্লিটিউডের, সেটা আমাকে একবার দেখাতে বলবে। তো তখন আমি কি দেখবো, সাপোজ ধরো দুটো ওয়েভ দিয়েছে, ওই দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড দুটোর হচ্ছে কি সেম, দুটো ওয়েভের ইন্টেন্সিটিও ধরো সেম। ক্লিয়ার? দুটো ওয়েভের ইন্টেন্সিটিও সেম, তাহলে a নেট ইকুয়াল টু আমরা কি বলবো, যদি আমাকে বলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে a নেট বার করে দেখাও, তখন আমি কি বার করব না, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে a1 + a2 হয়ে থাকে, তার মানে হচ্ছে কি a + a মানে হচ্ছে কত 2a, তার মানে গিভেন অ্যামপ্লিটিউড থেকে রেজাল্টিং অ্যামপ্লিটিউড দ্বিগুণ বেড়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা যদি i নেট বার করতে বলতো তা আমরা কি করতাম না, i নেট = √i1 + √i2 দিয়ে বার করতাম, দিয়ে এর হোল স্কয়ার করতাম। ক্লিয়ার? তো i1 = কত, কি করে বার করব না, a1 থেকে আমরা কি বলতে পারি, a1 থেকে আমরা i1 = কি বলতে পারি, তো k * a1²। এবারে দুটোর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড যেহেতু সেম, তাহলে i2 = k * a2² বলতে পারি। তাহলে a1 আর a2 যেহেতু সেম, তাহলে আমরা k * a1² বলতে পারি, k * a2² আমরা বলতে পারি। তাহলে i1 i2 এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাতে পারি। তার মানে এখানটা আমরা কি বসালাম, তাহলে √k a1 k² +√k a²। আচ্ছা a²²²। আচ্ছা তো এবারে দেখো, তাহলে আলটিমেট আমরা কত পেতে চলেছি, 2√k a², তার মানে 4 k² এর হোল স্কয়ার আছে, তার মানে 4 k a²। তার মানে ইনিশিয়ালি যে k² টা কি ছিল ইনিশিয়ালি, আরে প্রত্যেকের i কি হচ্ছে সেম, তাহলে ইনিশিয়াল ইন্টেন্সিটির তুলনায় ফাইনাল ইন্টেন্সিটি 4 গুণ বেড়েছে। ডিফারেন্স হচ্ছে এটা, যে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড 2 গুণ বাড়ে, ইন্টেন্সিটি কত বাড়ে, 4 গুণ বাড়ে। ইন্টেন্সিটি 4 গুণ বাড়ে যে একসাথে যদি পড়তে থাকে। তার মানে কি, যেমন করে এই পয়েন্টে, যেমন করে এই পয়েন্টে দুটো ওয়েভ এদিক থেকে এলো, আরেকটা ওয়েভ এদিক থেকে এলো, এরও ইন্টেন্সিটি +4, এরও ইন্টেন্সিটি +4, কোন দিকে, এও আপওয়ার্ড এও আপওয়ার্ড। তাহলে এই জায়গায় যে পি পয়েন্টটা, এই পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কত হবে না, পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হবে 8 সেন্টিমিটার। অ্যামপ্লিটিউড কত হবে 8 সেন্টিমিটার। তো এই 8 সেন্টিমিটার মানে কি, যে এরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বানাতে চলেছে। ক্লিয়ার হচ্ছে? তো একই দিশাতে যদি পড়ে,
যদি অপোজিট ডি সাথে পড়ে মানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি আমাকে বানাতে বলে, তার মানে আমি তখন a net is equal to কত বসাবো, a1 - a2, a net is equal to কত, a1 - a2, তার মানে 0। i net is equal to কত বসাবো, i net is equal to √i1 √i2 এর হোল স্কয়ার, তো i1 = i2, তাহলে i net is equal to 0। তার মানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কোনো ডিফার থাকে না, কিন্তু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ভালোভাবে দেখতে পারি। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের লেকচার এতটুকুই পর্যন্ত। শুধুমাত্র কোহেরেন্ট সোর্সের ক্ষেত্রে বইতে যতটুকু বলা আছে সেটুকুতে তোমরা বুঝতেই তো তেমন পারবে না। তো আমি চেষ্টা করেছি ওটাকে ভালোভাবে বোঝানোর জন্য, হয়তো এর থেকে বেশি আর কোথাও থেকে হয়তো পাবে না হয়তো। তো কোহেরেন্ট সোর্সের ক্ষেত্রে কি হয়ে থাকে মনে রাখো, ওমেগা সেম তো ফ্রিকোয়েন্সি সেম। তো রেজাল্ট রেডি। আমাদের সারা অঙ্ক 11 12 এর সমস্ত অঙ্কে আমরা কি পেতে চলেছি, সব কোহেরেন্ট সোর্সই পেতে চলেছি। না এমন কি হয় না নাকি কোহেরেন্ট সোর্স বাদে অন্য কোনো সোর্স হয় নাকি, হয়। তো ওটা কমপ্লেক্স টাইপের হয়ে থাকবে। তো আমরা যতই করব সবই কোহেরেন্ট সোর্সের উপরে। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।